নমস্কার বন্ধুরা, আমি হিমাদ্রি আর আপনারা দেখছেন ভূগোল যখন ভাবায়। গ্র্যাজুয়েশন স্তর থেকে মাস্টার ডিগ্রি, বিশ্ববিদ্যালয় এবং বিসিএস থেকে শুরু করে ইউপিএসসি সব ক্ষেত্রেই কিন্তু আমরা যদি ভূগোলে ক্লাইমেটোলজি নিয়ে চিন্তা ভাবনা করি বা আলোচনা করি, সেখানে কিন্তু একটা নাম বারবার উঠে আসে, সেটা হচ্ছে যে কোপেনের যে ওয়ার্ল্ড ক্লাইমেটিক ক্লাসিফিকেশান আছে সেটা নিয়ে। আজকে আমরা আলোচনা করব সেই কোপেনের ক্লাইমেটিক ক্লাসিফিকেশান নিয়ে। এই টপিকসটির উপর আলোচনার জন্য অনুরোধ করেছিলেন তুহিন মণ্ডল স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। চেষ্টা করব বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করার। তো চলুন শুরু করা যাক। সারা বিশ্বের জলবায়ুকে যদি শ্রেণীবিভাগের দিকে আমরা দেখি, তাহলে আমরা দেখব যে তিনটে ভিত্তিতে তিনটে গুরুত্বপূর্ণ থিওরি রয়েছে। কী কী ভিত্তিতে কী কী থিওরি রয়েছে একটু দেখে নিই। এম্পিরিক্যাল থিওরি, একদম প্রথম যে থিওরি সেটি হচ্ছে এম্পিরিক্যাল থিওরি। এম্পিরিক্যাল মানে আমরা জানি যে অভিজ্ঞতা লব্ধ, অর্থাৎ অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই থিওরি গড়ে উঠেছিল। এই থিওরি কে দিয়েছিলেন? এই থিওরি দিয়েছিলেন কোপেন সাহেব। এবং আর বাকি যে দুটো থিওরি রয়েছে, কী কী রয়েছে? আরেকটি রয়েছে জেনেটিক থিওরি। জেনেটিক অর্থাৎ উৎপত্তির কারণ, কোনো অঞ্চলে কেন সেখানে টেম্পারেচার কম বা সেখানকার টেম্পারেচার কেন বেশি, সেখানে কেন কম বৃষ্টিপাত হয়, কেন বেশি বৃষ্টিপাত হয়, এই সমস্ত কারণগুলো, উৎপত্তির কারণ অনুসন্ধান করে ওয়ার্ল্ডের ক্লাসিফিকেশান দিয়েছিলেন যে ভিত্তিতে, তাকে আমরা বলছি কিন্তু জেনেটিক। এই জেনেটিক ভিত্তিতে কিন্তু দুজন দিয়েছিলেন, একটা হচ্ছে ত্রিয়ার্দাও দিয়েছিলেন এবং থর্নথ্রয়েটও দিয়েছিলেন। এবং আরেকটি ভাগ রয়েছে অ্যাপ্লাইড। এক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল এবং ম্যাথামেটিক্যাল ডেটা প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু শ্রেণীবিভাগ করা হয়েছে এবং এই তত্ত্বটি দিয়েছেন কিন্তু থর্নথ্রয়েট মহাশয়। তাহলে এই তিনটে থিওরির উপর ভিত্তি করেই কিন্তু সারা পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ রয়েছে এবং সবথেকে আলোচিত এবং যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু কোপেন সাহেবকে নিয়ে। আজকে আমরা সেই কোপেন সাহেবের জলবায়ু নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব। কোপেন সাহেবের জীবনকাল হচ্ছে 1846 থেকে 1940 সাল। তিনি প্রথম এই ওয়ার্ল্ডের যে ক্লাসিফিকেশান, জলবায়ুর শ্রেণীবিভাগ নিয়ে এসেছিলেন কিন্তু 1900 সালে এবং 1900 থেকে 1940 অর্থাৎ তার জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কিন্তু এই থিওরিকে বিভিন্ন পর্যায়ে মডিফিকেশান করেছেন। এবং তার সঙ্গী হিসাবেও আমরা যদি দেখি 1928 সাল, 1928 সালে কিন্তু গিগির কিন্তু তার সঙ্গ দিয়ে এই থিওরি মডিফিকেশানের চেষ্টা করেন এবং পরবর্তীকালে তিনি মারা যাওয়ার পর 1940 সালে মারা যাওয়ার পর এই থিওরি কিন্তু থেমে নেই। এই থিওরির সারা পৃথিবীতে ক্লাইমেটিক অঞ্চলগুলোকে কিভাবে চিহ্নিতকরণ করা যায় সে নিয়ে কিন্তু বিভিন্ন গুণীজনের হাত ধরে এই থিওরি কিন্তু এখনও এগিয়ে চলেছে। আমরা দেখতে পাবো 1953-তে এবং 1969-এ 1953 এবং 1969 সেখানে দেখব আমরা পল সাহেব এবং গিগার সাহেব কিন্তু এই থিওরি নিয়ে কাজ করেছেন। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনও কিন্তু এই থিওরির উপর গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ওয়ার্ল্ডের যে ক্লাইমেটিক জোনগুলো আছে সেগুলো চিহ্নিতকরণের কাজ চলছে। তাহলে এই ছিল কোপেন সাহেবের এই থিওরি, এই ক্লাইমেটিক যে জোনগুলোকে ভাগ করা তার প্রাককথন। এবার আমরা চলে যাই শ্রেণীবিভাগ। কোপেন সাহেব শ্রেণীবিভাগ, কোপেন আমরা জানি যে তিনি একজন ক্লাইমেটোলজিস্ট ছিলেন, জলবায়ু বিজ্ঞানী ছিলেন। তথাপি তিনি কিন্তু খুব একটা অভিজ্ঞতা না থাকলেও কিন্তু তিনি উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন, অর্থাৎ ভেজিটেশনের উপরে কিন্তু তার একটা দক্ষতা ছিল। এই যে ওয়ার্ল্ডের ক্লাসিফিকেশান, তিনি ক্লাসিফিকেশান করেছিলেন তিনটে জিনিসের উপর ভিত্তি করে। একটি হচ্ছে প্রাইমারিলি তিনি মেজরলি যেটা ভাগ করেছিলেন টেম্পারেচারের ভিত্তিতে, তারপর নিয়ে আসেন রেন। আমরা জানি যে ক্লাইমেটের, জলবায়ুর দুটো উপাদান খুবই গুরুত্বপূর্ণ, একটা টেম্পারেচার এবং একটা হচ্ছে রেনফল, এবং এই দুটি উপাদানের ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে ভেজিটেশান। অর্থাৎ ভেজিটেশনের ক্যারেক্টারিস্টিক থেকেও কিন্তু আমরা বুঝতে পারবো যে সেখানকার জলবায়ু কেমন। উদাহরণ হিসাবে যদি আমরা ধরে নিই যে আমরা যদি রাজস্থানে যাই, সেখানকার যদি মরু অঞ্চলে আমরা দেখি, সেখানে দেখতে পাবো কাঁটা জাতীয়, গুল্ম জাতীয় উদ্ভিদ। তাহলে সেই উদ্ভিদের ক্যারেক্টারিস্টিক দেখে কিন্তু আমরা বলতে পারবো যে এখানকার জলবায়ু কেমন। তাহলে তার এই শ্রেণীবিভাগের মূল ভিত্তি কিন্তু ছিল উদ্ভিদ, সেখানকার উদ্ভিদের বৈশিষ্ট্য এবং তার উপরে অভিজ্ঞতা বা গবেষণা করে সেখানকার জলবায়ু সম্পর্কে একটা চিহ্নিতকরণের প্রচেষ্টা।
এখানে আমরা ছবিতে যদি দেখি, আমরা যদি একটু ওয়ার্ল্ডে গ্লোব দেখি, তাহলে আমরা দেখব যে নর্মালি নিরক্ষ অঞ্চল থেকে আমরা যত পোলারের দিকে যাব, সেটা উত্তরমুখী হতে পারে বা দক্ষিণ মেরুর দিকে হতে পারে, তাহলে কী হবে, টেম্পারেচার ক্রমশ কিন্তু হ্রাস পেতে থাকে। কারণ ইকুয়েটোরিয়াল অঞ্চলে কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি এই অঞ্চলে কী হয়, সূর্য লম্বাভাবে কিরণ দেয়, তাই এখানকার টেম্পারেচার সব থেকে বেশি হয় এবং আস্তে আস্তে টেম্পারেচার কিন্তু পোলারের দিকে কমতে থাকে। এবং আমরা ওয়ার্ল্ডকে কিন্তু মূলত তিনটে ভাগে ভাগ করে থাকি, একটা ট্রপিক্যাল, একটা টেম্পারেট এবং একটা পোলার। এটা আমরা সবাই জানি। কোপেন সাহেবও কিন্তু ঠিক এই টেম্পারেচার ভিত্তিতে একইভাবে ভাগ করেছেন। তিনি ভাগ করেছেন কতগুলো, তিনি ভাগ করেছেন 5টা ভাগ। কি কি ভাগ করেছেন, একদম মাঝে নিরক্ষীয় অঞ্চল, এই অঞ্চলকে তিনি ভাগ করেছেন মেগাথার্ম, যেহেতু এখানকার তাপমাত্রা সব থেকে বেশি থাকে, মেগাথার্ম, তারপরে মেসোথার্ম, তারপরে মাইক্রোথার্ম এবং সব থেকে শেষে রয়েছে পোলারে রয়েছে হেকিস্টোথার্ম। তাহলে 4টে ভাগ হলো। এই 4টে ছাড়াও তিনি আরেকটি ভাগ সংযোজন করেছেন, সেটা কি না, আমরা মহাদেশগুলোর পশ্চিম প্রান্তে ট্রপিক্যালের মধ্যেই কিন্তু মাইক্রো থার্মের মধ্যেই কিন্তু আমরা মেগাথার্মের মধ্যেই কিন্তু আমরা আরও একটা দেখতে পাই, মহাদেশগুলোর পশ্চিম প্রান্তে কিন্তু মরুভূমি দেখতে পাই। তিনি এই মরুভূমিকে অ্যাড করেছেন। তাহলে এই ভিত্তিতে তিনি তাপের ভিত্তিতে কিন্তু এই কয়েকটি ভাগে ভাগ করেছেন। দেখে নেওয়া যায় কী কী ভাগে ভাগ করেছেন। তিনি ইংরেজি বর্ণমালার এ লেটার নিয়েছেন, ক্যাপিটাল লেটার। এ লেটারের সাহায্যে কি দেখিয়েছেন, মেগাথার্মস। মেগাথার্মস কোন অঞ্চলটা, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে নিরক্ষরেখা। তাহলে নিরক্ষীয় অঞ্চলে যেহেতু তাপমাত্রা বেশি থাকে, কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি, এই অঞ্চলকে তিনি বলেছেন মেগাথার্ম, যেখানে কি জলবায়ু আমরা দেখতে পাই, ট্রপিক্যাল জলবায়ু দেখতে পাই। তারপর বি, বি অর্থাৎ কি, বি অর্থাৎ এরিড, মরু অঞ্চল। মহাদেশগুলোর পশ্চিম প্রান্তে মরু অঞ্চল থাকে। তাহলে এরপরে মরু অঞ্চলগুলো আমরা কোথায় দেখতে পাই, এক হচ্ছে কর্কটক্রান্তি অঞ্চলে এবং মকরক্রান্তি অঞ্চল। ক্রান্তীয় অঞ্চলগুলোতে কিন্তু আমরা মহাদেশের পশ্চিম প্রান্তে মরুভূমি দেখতে পাই। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি বি, যেটাকে আমরা কি বলছি, ড্রাই এরিড বা এরিড মরু অঞ্চল বা ডেজার্টও বলতে পারি। তারপরে কি সি, সি অর্থাৎ মেসোথার্মস, অর্থাৎ যেখানকার তাপমাত্রা মাঝামাঝি, যেটা মিড ল্যাটিটিউডে আমরা দেখতে পাবো, মধ্য অক্ষাংশ। তাহলে সি আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটাকে আমরা কি বলছি, টেম্পারেট বলছি। তারপর দেখতে পাচ্ছি ডি, মাইক্রোথার্মস। মাইক্রোথার্মস কোথায় দেখতে পাই আমরা, মাইক্রোথার্মস দেখতে পাই যে সাব আর্কটিক অঞ্চল রয়েছে প্রায় 450 ডিগ্রি উত্তর এবং 450 ডিগ্রি দক্ষিণে, যেহেতু কোনো স্থলভাগ নেই, তাহলে এই সাবপোলার অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাই কি, ডি অর্থাৎ মাইক্রোথার্মস। এবং ই কোথায় দেখতে পাই, ই দেখতে পাই কিন্তু আমরা এর উপরে, অর্থাৎ 70 থেকে 90 এই অংশে আমরা কি দেখতে পাই, ই জলবায়ু দেখতে পাই, যেটাকে আমরা বলছি কি হেকিস্টোথার্মস বা পোলার জলবায়ু, মেরু জলবায়ু। তাহলে তিনি উষ্ণতার ভিত্তিতে তাহলে কটা ভাগে ভাগ করেছেন, 5টা ভাগে ভাগ করেছেন। এছাড়াও তিনি একটি ভাগ রেখেছিলেন যে আমরা যদি এখানে নিরক্ষীয় অঞ্চলে কোনো যদি পর্বত অবস্থান করে, উঁচু পর্বত অবস্থান করে, তাহলে পর্বতেও কিন্তু আমরা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার কিন্তু উষ্ণতা হ্রাস পাই। ফলে সেখানেও কিন্তু ক্লাইমেটিক বেল্টগুলো আমরা পেতে পারি। তাই জন্য তিনি একটা ভাগ রেখেছিলেন, যেটাকে আমরা এফ বা ক্যাপিটাল এইচ দিয়ে চিহ্নিতকরণ করেছি, এইচ অর্থাৎ হাইল্যান্ড। তাহলে উষ্ণতার ভিত্তিতে কিন্তু তিনি ভাগ করেছেন ক্যাপিটাল একটা করে লেটার দিয়ে, কি কি, এ অর্থাৎ মেগাথার্ম, বি এরিড, সি মেসোথার্ম, ডি মাইক্রোথার্মস এবং ই হচ্ছে হেকিস্টোথার্মস। এবং পার্বত্য উচ্চ অঞ্চলের জন্য একটা রেখেছেন এফ এবং এইচ, আমরা পরে আলোচনা করলে বুঝতে পারবো। এই হচ্ছে মোটামুটি তার উষ্ণতার ভিত্তিতে, টেম্পারেচার ভিত্তিতে মূল ভাগ। এরপর তিনি কি করেছেন, তিনি আরও কিছু বর্ণমালার সাহায্য নিয়েছেন। কি কি দেখে নাও, এখানে ছোট হাতের এফ, স্মল লেটার এফ। এফকে আমরা কি দিয়েছি, এফকে দেখো এখানে আমরা লিখেছি ফুল। এফকে আমরা মনে রাখার জন্য কি মনে রাখবো, ফুল, অর্থাৎ রেনফল থ্রু আউট ইয়ার, অর্থাৎ সারা বছর ব্যাপী কী হবে, বৃষ্টিপাত হবে। যে অঞ্চলগুলোতে সারা বছর ব্যাপী বৃষ্টিপাত হবে সেগুলোকে চিহ্নিতকরণের জন্য তিনি কি করেছেন, স্মল এফ ইউজ করেছেন।
তারপর কি ইউজ করেছেন, স্মল এম, এম অর্থাৎ মনসুন, অর্থাৎ যেখানে মৌসুমি প্রকৃতির জলবায়ু দেখা যাবে। ডব্লিউ অর্থাৎ উইন্টার ড্রাই, ডব্লিউ অর্থাৎ উইন্টার ড্রাই, যেখানে শীতকাল কী হবে, শুষ্ক হবে, তার মানে সেখানে বৃষ্টি কী হবে, গ্রীষ্মকালে বৃষ্টি হবে, এবং এখানে শীতকাল শুষ্ক, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে যে বৃষ্টিপাত সেটা কিন্তু খুব ন্যূনতম বৃষ্টিপাত হবে, খুব একটা বেশি হবে না। এবং এস, এস ফর কি, সামার ড্রাই, অর্থাৎ যেখানে সামার ড্রাই মানে কখন বৃষ্টি হবে, তাহলে সেখানে বৃষ্টি হবে উইন্টারে। তাহলে আমরা পরবর্তীকালে তিনি যে ভাগ করেছেন ফার্স্ট অর্ডার, সেটা করেছেন কিসের ভিত্তিতে, রেনের ভিত্তিতে। তাহলে বৃষ্টিপাতের ভিত্তিতে আমরা কটা ভাগ করছি, বৃষ্টিপাতের ভিত্তিতে আমরা কিন্তু 4টে ভাগ করছি। আমি বারবার রিপিট করছি এই জন্যই, বিষয়টা যাতে খুব ভালোভাবে মাথার মধ্যে থেকে যায়। টেম্পারেচারের ভিত্তিতে 5টা ভাগ করেছেন, রেনফলের ভিত্তিতে 4টে ভাগ করেছেন। এফ স্মল লেটার, যাকে বলছি আমরা ফুল, অর্থাৎ সারা বছর 12 মান্থ থ্রু আউট ইয়ার হচ্ছে রেনফল, সারা বছর নিরবিচ্ছিন্নভাবে যে অঞ্চলে বৃষ্টিপাত হবে। এম যেখানে মনসুন টাইপ, মৌসুমি ধরনের জলবায়ু দেখা যাবে, বৃষ্টিপাত হবে। ডব্লিউ অর্থাৎ উইন্টার ড্রাই, এবং এস হচ্ছে সামার ড্রাই। তাহলে এই গেল বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ। এছাড়াও তিনি স্মল এ, বি, সি, ডি এই 4টে লেটার ব্যবহার করেছেন। কিসের জন্য ব্যবহার করেছেন, আমরা যেমন দেখেছি এখানে এ থেকে বি, সি, ডি, ই যত যাচ্ছে কি হচ্ছে, টেম্পারেচার কমতে থাকছে। এই ক্যাপিটাল লেটারের জায়গায় তিনি কি করেছেন, স্মল লেটার ইউজ করেছেন। স্মল এ অর্থাৎ কি, সেখানে টেম্পারেচার কী হবে, সব থেকে বেশি, হট সামার। স্মল বি অর্থাৎ মডারেট সামার, মধ্যম সামার, বা যেটাকে আমরা বলি ওয়ার্ম, হটের পর ওয়ার্ম, ওয়ার্মের পর কি আসে, কোল্ড, কোল্ডের পর কি আসে, উইন্টার, ভেরি কোল্ড। তাহলে আমরা তাপের টেম্পারেচারের ভিত্তিতে এখানে মূল ভাগ করেছি। তাছাড়াও আমরা কি করেছি, স্মল লেটার কিছু সাহায্য নিয়েছি। পরে যখন আমরা অ্যাপ্লিকেবল করব এখানে, তখন কিন্তু ভালো করে বুঝতে পারবো যে ছোটো হাতের এ, বি, সি, ডি। এ কেন ব্যবহার করেছেন, এ আমরা জানি এখানে টেম্পারেচার বেশি, তাহলে হট সামার। বি স্মল বি ওয়ার্ম সামার, সি কোল্ড সামার, এবং ডি হচ্ছে কোল্ড উইন্টার, অর্থাৎ যেখানে টেম্পারেচার আরও বেশি কম হবে। এছাড়াও তিনি একটা ছোটো হাতের এইচ এবং কে ব্যবহার করেছেন। ছোটো হাতের এইচ ব্যবহার করেছেন হট অ্যান্ড ড্রাই বোঝানোর জন্য, এবং ছোটো হাতের কে ব্যবহার করেছেন কোল্ড। কোল্ডকে তিনি সি না ব্যবহার করে কি ব্যবহার করেছেন, কে ব্যবহার করেছেন, কোল্ড অ্যান্ড ড্রাই ব্যবহার করেছেন। এবং বড় হাতের টি আছে আর এফ আছে, টি ফর টুন্ড্রা, এবং এফ হচ্ছে যেখানে সারা বছর বরফ থাকে, আইস ক্যাপ যুক্ত অঞ্চলগুলোকে তিনি এফ দিয়েছেন। এবার আমরা চলে আসবো মূল ক্লাসিফিকেশানে। আমরা প্রথমে দেখব এখানে মেজর টাইপস। তিনি মেজর টাইপস কিসের ভিত্তিতে ভাগ করেছেন, টেম্পারেচার। কি কি ভাগ করেছেন, এ মেগাথার্মস, বি এরিড বা ড্রাই ক্লাইমেট, সি মেসোথার্ম, ডি মাইক্রোথার্ম, ই হেকিস্টোথার্ম, এবং এফ হচ্ছে মাউন্টেন বা হাইল্যান্ড ক্লাইমেট। এবং তারপরে তিনি ভাগ করেছেন কিসের ভিত্তিতে, রেনের ভিত্তিতে। আর এখানে যে ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো ভাগ করেছেন কিসের ভিত্তিতে, ভেজিটেশনের ভিত্তিতে ভাগ করেছেন। এবার আমরা একটা একটা ভাগ এবং তাদের বৈশিষ্ট্যগুলো দেখে নেব। একদম প্রথম যে ভাগটা দেখো, অর্থাৎ এ, এতে আমরা কি দেখতে পাচ্ছি, মেগাথার্মস। মেগাথার্মস আমরা কোন অঞ্চলে দেখতে পাই, নিরক্ষরেখার উভয় দিকে, অর্থাৎ কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত এই অঞ্চলে আমরা কি দেখতে পাই, মেগাথার্মস দেখতে পাই। এই নিরক্ষীয় অঞ্চলে কি হয়, সূর্য সারা বছর লম্বাভাবে কিরণ দেয়, এবং তার ফলে কি হয়, এখানে উষ্ণতা বেশি থাকে, বৃষ্টিপাতও বেশি হয়, তার ফলে আর্দ্রতাও কি হয়, বেশি থাকে। এখানে সারা বছর তাপমাত্রা কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেই না, 18 ডিগ্রি থেকে তার উপরে সারা বছর থাকে। সুতরাং এখান থেকে কিন্তু শীতকালের অস্তিত্ব আমরা লক্ষ্য করি না, প্রায়ই সারা বছর সামার থাকে, এখানে উইন্টার প্রায় অ্যাবসেন্ট বললেই চলে। এই অঞ্চলে আমরা যদি এমনিই দেখি যে এই ট্রপিক্যাল অঞ্চল, ট্রপিক্যালে কিন্তু 4টি জলবায়ু রয়েছে। ট্রপিক্যালের মধ্যেই
চারটে জলবায়ু রয়েছে। কি কি জলবায়ু রয়েছে? আমরা জানি নিরক্ষরেখার উত্তর দিকে 10 ডিগ্রি থেকে দক্ষিণ দিকে 10 ডিগ্রি এই অংশে কি রয়েছে? ইকুয়েটোরিয়াল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর এই অংশে কি রয়েছে? সাভানা। এবং 20 থেকে 30-এ কি রয়েছে? মহাদেশের পশ্চিমে রয়েছে কি? মরুভূমি। আর মহাদেশের পূর্ব দিকে রয়েছে কি? মনসুন। আবার রিপিট করছি যে আমরা মেগাথার্ম অর্থাৎ ট্রপিক্যাল ক্লাইমেট, এই মেগাথার্ম অর্থাৎ কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি এই অঞ্চলের মধ্যে আমরা চারটা জলবায়ু নর্মালি দেখতে পাই। এখানে আমরা কোপেনের কথা বলছি না। কি কি চারটে জলবায়ু দেখতে পাই? 0 থেকে উত্তরে 10 দক্ষিণে 10 এর মাঝে অংশে আমরা দেখতে পাই নিরক্ষীয় জলবায়ু ইকুয়েটোরিয়াল ক্লাইমেট। তারপর 10 থেকে 20 দেখতে পাই সাভানা। 20 থেকে 30 দুটো ভাগ রয়েছে। মহাদেশের বাঁ দিকে দেখতে পাই আমরা এরিড বা মরুভূমি অঞ্চল, এবং ডান দিকে দেখতে পাই কিন্তু মনসুন বা মৌসুমি জলবায়ু অঞ্চল। এই চারটে জলবায়ুর ভাগ কিন্তু কোপেন সাহেবও প্রায় একই রকমভাবেই রেখেছে। দেখা যাক কীভাবে তিনি রেখেছেন। এখানে দেখো প্রথম যে ভাগটা রয়েছে এএফ, তিনি কি করেছেন? মেগাথার্মস এ নিয়েছেন, এখান থেকে এ নিয়েছেন, তার সঙ্গে কি হয়েছে? এইখানে দেখুন রেনফলের সাহায্যে যে ভাগ হয়েছে তার মধ্যে থেকে এফ নিয়েছেন। এফ মানে কি? ফুল রেনফল, কি থ্রু আউট ইয়ার, সারা বছর ধরে বৃষ্টিপাত। তাহলে এএফ মানে সারা বছর বৃষ্টিপাত। কোথায়? নিরক্ষীয় অঞ্চল, 10 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি দক্ষিণ। সেখানে আমরা কি দেখতে পাই? রেন ফরেস্ট দেখতে পাই। তাহলে এএফ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এখানে কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। তারপরে যেটা দেখো এম, এম ফর কি? এম ফর মনসুন, এম ফর মনসুন। তাহলে এ হচ্ছে মেগাথার্ম, উষ্ণতা বেশি, এবং তারপর মনসুন। তাহলে কোথায় আমরা বললাম না 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি এই অক্ষাংশের মধ্যে মহাদেশগুলোর পূর্ব দিকে আমরা মৌসুমি জলবায়ু দেখতে পাই। যেমন কোথায় দেখতে পাই? আমরা ভারতে দেখতে পাই মৌসুমি জলবায়ু। তাহলে এম নিশ্চয়ই বুঝতে পারার কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই বোঝা গিয়েছে। তারপর যেটা রয়েছে AW এবং AS, এই দুটো কিন্তু সাভানা টাইপ জলবায়ু। সাভানা কত বললাম? 10 ডিগ্রি উত্তর থেকে 20 ডিগ্রি উত্তর, 10 থেকে 20 এই অংশে আমরা দেখতে পাই কি? সাভানা। সাভানার দুটো ভাগ আছে, একটা AW এবং একটা AS। ডব্লু মানে আমাদের মাথায় গেঁথে নিতে হবে, ডব্লু মানে উইন্টার ড্রাই, অর্থাৎ উইন্টারে তাহলে বৃষ্টি হবে না, বৃষ্টি হবে সামারে। আর এস হচ্ছে সামার ড্রাই, অর্থাৎ সেখানে বৃষ্টিপাত হবে কিন্তু উইন্টারে। যদিও এই এএস কিন্তু রেয়ার, আমরা এই ভাগটা কিন্তু ওয়ার্ল্ডের ম্যাপে খুব একটা খুঁজে পাই না। এখানে কিন্তু মূলত এই তিনটে ভাগই রয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম সাভানা দেখলাম, কি দেখলাম? ইকুয়েটোরিয়াল দেখলাম, সাভানা দেখলাম এবং মনসুন দেখলাম। তাহলে এই ট্রপিক্যালের মধ্যে একটা ভাগ কিন্তু বাদ গেল। কি ভাগ বাদ গেল? বাদ গেল কিন্তু এরিড মহাদেশের পশ্চিম ভাগে 20 থেকে 30 কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি অঞ্চলে 20 থেকে 30 মহাদেশের পশ্চিম ভাগে যে মরুভূমি রয়েছে, এটিকেই কোপেন সাহেব কি করেছেন? এটিকেই কোপেন সাহেব একটি আলাদা ভাগ করে নিয়েছেন টেম্পারেচারের ভিত্তিতে। কি ভাগ করেছেন? বি, ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি মানে হচ্ছে এরিড। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ড্রাই এরিড, শুষ্ক মরু অঞ্চল। এই শুষ্ক মরু অঞ্চল আমরা কোথায় দেখতে পাই? এই শুষ্ক মরু অঞ্চল কিন্তু আমরা ভারতের থর রয়েছে, কোথায় দেখতে পাই? লো ল্যাটিটিউড। সাহারা কোথায় দেখতে পাই? লো ল্যাটিটিউড। আবার কিন্তু কিছু মরুভূমি রয়েছে, সেটা কিন্তু মিড ল্যাটিটিউডে। আমরা যদি চলে যাই এখানে মঙ্গোলিয়া, গোবি, এই মরুভূমিগুলো কোথায় রয়েছে? এটা কিন্তু মিড ল্যাটিটিউডে রয়েছে। তাহলে তিনি কিন্তু এই মরু অঞ্চল বলতে মিড ল্যাটিটিউডে মরু অঞ্চলকেও বলেছেন এবং লো ল্যাটিটিউডে মরু অঞ্চলগুলোকেও বলেছেন। এই মরু অঞ্চলগুলোকে তিনি কি করেছেন? দুটো ভাগে ভাগ করেছেন। তিনি বৃষ্টিপাতের ভিত্তিতে দুটো ভাগে ভাগ করেছেন, BW এবং BS। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই W কিন্তু ক্যাপিটাল এবং এই S কিন্তু ক্যাপিটাল। মরু অঞ্চলের ক্ষেত্রেই শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে, এখানে যে W ব্যবহার করা হয়েছে, এই W হচ্ছে ক্যাপিটাল এবং এই S হচ্ছে ক্যাপিটাল। এবার এই ভাগটা কিসের ভিত্তিতে হয়েছে? না প্রত্যেকটা মরু অঞ্চলেরই।
আমরা যদি দেখি যে সাহারা মরু, সেই মরু অঞ্চলের মাঝের একটা অংশ থাকে যেখানে কিন্তু সারা বছর বৃষ্টিপাত একদম হয় না বললেই চলে, যেটাকে বলছি আমরা এরিড বা ডেজার্ট। সেটা কিন্তু পুরোপুরি মরুভূমি অঞ্চল, সেটাকে আমরা কি বলছি BW, অর্থাৎ এরিড পুরোপুরি মরু, যেটাকে আমরা কি বলছি ডেজার্ট। এবং এই মরু অঞ্চলের যে মূল যে এরিড ডেজার্টটা, তার আশেপাশের অংশে কিছু কিন্তু জলীয়বাষ্পপূর্ণ বায়ু আসে এবং সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হয়। এবং যখনই সেখানে হালকা বৃষ্টি হয় সেখানে কিন্তু এক ধরনের ঘাস জন্মায়, সেটাকে আমরা কি বলছি স্টেপি। কি বলছি স্টেপি। তাহলে আমরা এই এরিড এবং সেমি এরিড কেন্দ্রস্থলকে বলছি যেখানে একদম বৃষ্টি হয় না, সেটাকে বলছি আমরা এরিড, এবং তার পার্শ্বস্থ অঞ্চলকে বলছি কি আমরা সেমি এরিড। তাহলে এই দুটো অংশই আমরা কোথায় খুঁজে পাই? একটা কিন্তু লোল্যান্ডের যে মরু অঞ্চলগুলো রয়েছে, সেটা সাহারা হতে পারে, থর হতে পারে, বা আরাবিয়ান যে মরুভূমি সেখানে হতে পারে। আবার কিন্তু আমরা মিড ল্যাটিটিউড অর্থাৎ মঙ্গোলিয়া, গোবি এই অংশেও কিন্তু দেখতে পাই। তাহলে এখানে আমরা কিন্তু দেখলাম দুটো ভাগ। এবার এই দুটো ভাগের মধ্যে আবার একটা কিন্তু ভাগ আছে, এখানে দেখো এই মেগাথার্মের কিন্তু দুটো অর্ডারে ভাগ আছে, একটা মেজর টাইপ আর একটা ফার্স্ট অর্ডার। এরপর কিন্তু আর এর কোনো অর্ডার নেই। কারণ কি না, এখানে জলবায়ুর বিশেষ বৈচিত্র্য কিন্তু আমরা দেখতে পাই না, ফলে স্বাভাবিক উদ্ভিদের মধ্যে কিন্তু বিশেষ বৈচিত্র্য দেখা যায় না। তাই স্বাভাবিক উদ্ভিদের ভিত্তিতে কিন্তু এই জলবায়ুকে আর কিন্তু আলাদা করে চিহ্নিতকরণ করা হয়নি, কিন্তু মরুকে করা হয়েছে। এখানে আমরা দেখো একটা এইচ এবং কের সাহায্য নিয়েছি। এইচ কে কোথায়? এখানে দেখো এইচ কে। এইচ কি বলেছিলাম? স্মল এইচ মানে কি হট অ্যান্ড ড্রাই, আর কে কে এখানে কিসের সিম্বল হিসেবে কাজ করছে? কোল্ড। সি এর জায়গায় এখানে কি ব্যবহার করা হয়েছে? সি এর জায়গায় এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু কে। তাহলে এখানে যেটা লো ল্যাটিটিউডে মরুভূমি, সেখানে আমরা দেখতে পাবো, এখানে দেখো মরুভূমিকে দুটো ভাগ করেছি BWH। BW তো আমরা এখান থেকে বি, এখান থেকে ডব্লিউ, এখান থেকে এইচ। BWH মানে ড্রাই হট ডেজার্ট। এটা কোথাকার? ড্রাই হট ডেজার্ট কোথাকার? না, লো ল্যাটিটিউডের মাঝের যেটা সম্পূর্ণ মরুভূমি, সেটাকে আমরা কি বলছি কি BWH। এবং BWK কোনটাকে বলছি? এটাও ডেজার্ট। ডেজার্টকে আমরা দুটো ভাগ করছি, একটা লো ল্যাটিটিউড আর একটা হচ্ছে মিড ল্যাটিটিউড। একটা হচ্ছে সাহারা, থর এই মরুভূমিগুলোর জন্য, আর একটা হচ্ছে মঙ্গোলিয়া, গোবি এই মরুভূমিগুলোর জন্য। এই দুটোই হচ্ছে মরুভূমির মূল কেন্দ্রস্থল, যেখানে কিন্তু বৃষ্টিপাত হয় না। আর তারপরে দেখো বিএসকে আমরা দুটো ভাগ করেছি, BSH এবং BSK, অর্থাৎ সেমি এরিড। তাহলে লো ল্যাটিটিউডের সেমি এরিডকে আমরা BSH বলছি, এবং লো ল্যাটিটিউডের মিড ল্যাটিটিউডের সেমি এরিডকে আমরা কি বলছি? BSK। কে ফর কোল্ড, এইচ ফর হট। তাহলে বোঝা গেল? তাহলে কি আবার একবার রিপিট করছি, মরু অঞ্চল, মরু অঞ্চল আমরা লো ল্যাটিটিউডে দেখতে পাই এবং মিড ল্যাটিটিউডে দেখতে পাই। মরু অঞ্চলকে দুটো ভাগ করেছি, একটা হচ্ছে এরিড আর একটা হচ্ছে সেমি এরিড। মরুভূমির একদম কেন্দ্রস্থলে বৃষ্টিপাত হয় না, সেটাকে বলছি আমরা এরিড। তার পার্শ্বস্থ অঞ্চলে বৃষ্টিপাত হালকা হয় এবং সেখানে এক ধরনের ঘাস জন্মায়, স্টেপি জাতীয় উদ্ভিদ জন্মায়। তাহলে স্টেপি আর একটা হচ্ছে ডেজার্ট। তাহলে এই ডেজার্টকে দুটো ভাগে ভাগ করেছি, একটা উষ্ণ ডেজার্ট, লো ল্যাটিটিউডে ডেজার্ট অনেক বেশি উষ্ণ হয়, এবং আরেকটা শীতল ডেজার্ট। কোথায়? এটা মিড ল্যাটিটিউডে। এবং আবার আমরা সেমি এরিডকে দুটো ভাগ করেছি, একটা লো ল্যাটিটিউডের উষ্ণ আর একটা মিড ল্যাটিটিউডের ঠান্ডা সেমি এরিড। নিশ্চয়ই তাহলে আমরা বি ভাগটা বুঝতে পেরেছি। এরপর আমরা চলে যাব সি ভাগে। এরপর রয়েছে দেখো মেসোথার্মস, যেখানে আমরা কি দেখতে পাই? টেম্পারেট। মেসোথার্মস মানে মিডিল ল্যাটিটিউড, মধ্য অক্ষাংশ। তাহলে এখানে বি এর পর আমরা দেখতে পাই কি? সি, মিড ল্যাটিটিউড। মিড ল্যাটিটিউডে আমরা কি দেখতে পাই? মিল্ড উইন্টার। এখানে আমরা গ্রীষ্মকাল স্থায়িত্ব তুলনামূলক কম দেখি এবং শীতের স্থায়িত্ব তুলনামূলক কিন্তু একটু বেশি দেখি। হটেস্ট মান্থ এখানে
গরমকালে তাপমাত্রা 18 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে এবং শীতকালে তাপমাত্রা সেটা কোথায় যায়, 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু নেমে যায়। আর এখানে কিন্তু সামার এবং উইন্টার দুটো ঋতুই কিন্তু খুঁজে পাওয়া যায়। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, নিরক্ষীয় অঞ্চলে যেহেতু সূর্য কর্কটক্রান্তি এবং মকরক্রান্তিভাবে এখানে যেহেতু লম্বভাবে কিরণ দেয়, তাই এখানে আমরা কি দেখতে পাই, সামার কিন্তু সিভিয়ার দেখতে পাই, সামার সিভিয়ার দেখতে পাই এবং প্রায় সারা বছর ধরে দেখতে পাই। কিন্তু যখনই কর্কটক্রান্তি আমরা পেরিয়ে যাব বা মকরক্রান্তি পেরিয়ে যাব, তখন কিন্তু কি হবে না, সূর্য যখন উত্তর দিকে আসবে তখনই এখানে গ্রীষ্মকাল পরিষ্কারভাবে দেখা দেবে। আবার যখন দক্ষিণায়নে চলে যাবে তখন কি হবে, এখানে শীতকাল পড়বে। সুতরাং এখানে কিন্তু গরমের স্থায়িত্বটা ধীরে ধীরে যত উত্তর দিকে যাব, গরমের স্থায়িত্বটা কমতে থাকবে এবং শীতের ডিউরেশনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানেও আমরা কি দেখেছি, এখানে আমরা জলবায়ুকে 3টে ভাগে ভাগ করেছি। সিকে ভাগ করেছি 3টে ভাগ, এস, এফ এবং ডব্লিউ। এস মানে কি, এস মানে সামার ড্রাই। সামার ড্রাই মানে কি হবে, উইন্টারে বৃষ্টিপাত হবে। শীতকালে বৃষ্টিপাত কোন জলবায়ু অঞ্চলে হয়, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। খুবই পরিষ্কার, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, মেডিটেরেনিয়ান ক্লাইমেট অর্থাৎ সিএস। সি হচ্ছে মেসোথার্মস অর্থাৎ কি টেম্পারেট ক্লাইমেট, এবং এস কি সামার ড্রাই সামার অর্থাৎ বৃষ্টি হবে উইন্টারে বৃষ্টিপাত আমরা দেখতে পাই কিন্তু ভূমধ্য সাগরে। এখানে আমরা নেক্সট কি দেখছি, সি এফ। এফ মানে কি, রেনফল থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে কিন্তু এখানে বৃষ্টিপাত হবে। সেটা কোথায় দেখা যাবে, এই বৃষ্টিপাত কিন্তু সারা বছর ধরে আমরা মধ্য অক্ষাংশে কোন অঞ্চলগুলোতে দেখতে পাবো না, উপকূলবর্তী অঞ্চলগুলোতে, কোস্টাল রিজনগুলোতে, সেখানে আমরা দেখতে পাবো যে জলীয় বাষ্প তুলনামূলক বেশি হবে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে। যেমন ধরুন আমরা যদি চলে যাই চায়না এই অংশে, তাহলে এখানে কি দেখতে পাবো যে এই উপকূলবর্তী অঞ্চলে এখানে কিন্তু জলীয় বাষ্প বেশি থাকার কারণে উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত বেশি হবে, অর্থাৎ কিন্তু ওশিয়ানিক ক্লাইমেট কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আর কি ডব্লিউ মানে কি, ড্রাই উইন্টার, অর্থাৎ এখানে বৃষ্টি কোন সময় হবে, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হবে। এবং এটাও কিন্তু আমরা বেশিরভাগটা কিন্তু দেখতে পাই কোথায়, আমরা দেখতে পাই কিন্তু ওশিয়ানিক সামুদ্রিক কোস্টালগুলোতে কিন্তু আমরা দেখতে পাই। একে আবার দেখো আমরা কতগুলো ভাগে ভাগ করেছি, কি ভাগে ভাগ করেছি, আমাদের কিন্তু এবার চলে যেতে হবে এ বি সি এই 3টে ভাগে। এ কি বলেছিলাম, স্মল এ হট সামার, বি হচ্ছে ওয়ার্ম সামার, সি হচ্ছে কোল্ড সামার এবং ডি হচ্ছে কি উইন্টার সামার। অর্থাৎ এ থেকে ডি এর দিকে যত যাব আমরা তত তাপমাত্রা কি হবে, কমতে থাকবে। দেখো মেডিটেরিয়ান জলবায়ুকে সিএস মানে হচ্ছে এখানে বৃষ্টি হবে শীতকালে, তাহলে সিএস এ, সিএস বি এবং সিএসসি 3টে ভাগে ভাগ করেছি, সিএস এ, সিএস বি এবং সিএসসি। সিএস এ হট সামার, এ মানে হট সামার, বি যেখানে মডারেট সামার বা ওয়ার্ম এবং সিএসসি হচ্ছে কোল্ড সামার। এখানে আমরা বলেছিলাম যে এএস এটা খুব রেয়ার, খুঁজে পাওয়া যায় না বললেই চলে। এখানে সিএসসি এই কোল্ড সামার যুক্ত মেডিটেরিয়ান জলবায়ু কিন্তু খুঁজে পাওয়া যায় না বললেই চলে। এটাকে দেখো এখানে কি লিখেছি, রেয়ার লিখেছি। তাহলে এই গেল মেডিটেরিয়ান জলবায়ুর ভাগ। তারপর চলে আসো সিএফকেও আমরা ভাগ করেছি 3টে ভাগে, সিএফ এ, সিএফ বি, সিএফ সি। সিএফ এ হচ্ছে হিউমিড ট্রপিক্যাল, এখানে জলীয় বাষ্প অনেক বেশি থাকে, হিউমিড ট্রপিক্যাল। আবার দেখো সিডব্লিউবি, এখানে দুটো অংশ আমি লিখেছি দেখো কালো কালি দিয়ে, তাহলে সিএফএ এবং সিডব্লিউএ এটা হিউমিড সাবট্রপিক্যাল এবং এটাও কিন্তু হিউমিড সাবট্রপিক্যাল। এখানে কি ড্রাই উইন্টার, এখানে উইন্টার শীতকাল হচ্ছে শুষ্ক, তুলনামূলক বৃষ্টিপাত এখানে কি হয়েছে, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হবে এবং তুলনামূলক কম বৃষ্টিপাত হবে। এই দুটো অঞ্চল কিন্তু প্রায় পাশাপাশি অবস্থান করে।
আমরা যখন পরবর্তীকালে আমরা এই বোর্ড ওয়ার্কের প্রেজেন্টেশনের পর আমরা যখন রিভাইজ দেব, তখন কিন্তু আমরা কিছু ডিজিটালাইজেশন ম্যাপগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করার সুযোগ পাবো। আমরা সেটা একদম লাস্ট সেশনে সেটার চেষ্টা করব, সেখানে আমরা ভালো করে বুঝতে পারবো ব্যাপারটা। তাহলে এখানে একটি হচ্ছে মেডিটেরিয়ান জলবায়ু, সিএস, সিএফ, যেখানে কি হচ্ছে সারা বছর ধরে বৃষ্টি হবে, কি বললাম এটা ওশিয়ানিক ক্লাইমেট। আর এই সিডব্লিউ এটাও কিন্তু ওশিয়ানিক ক্লাইমেট। এখানে সেগুলো ভাগগুলো আমি দিয়েছি, দেখো সিএফবি ওশিয়ানিক ক্লাইমেট, এটা কোথায় দেখা যায় ওয়েস্ট কোস্টগুলোতে। সিএফসি এটা সাবপোলার, একটা ওশিয়ানিক ক্লাইমেট হচ্ছে যে ওয়েস্ট কোস্ট মিড ল্যাটিটিউডে, আর একটা কিন্তু সাবপোলারে ওই ওশিয়ানিক ক্লাইমেট। এখানেও দেখো ড্রাই উইন্টার, এটা হচ্ছে সাবট্রপিক্যাল, আর হচ্ছে ড্রাই উইন্টার সাব পোলার ওশিয়ানিক ক্লাইমেট। তাহলে এখানে আমরা সিতে আরেকবার দেখে নিই। সিকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা মেডিটেরিয়ান ক্লাইমেট, যেখানে শীতকালে বৃষ্টি হয়, এখানে সারা বছর বৃষ্টি হয়, আর এখানে গ্রীষ্মকালে বৃষ্টি হয়। তাহলে মেডিটেরিয়ান ক্লাইমেট আমরা জানি যে ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোতে এই সংলগ্ন অঞ্চলে দেখা যায়, তাছাড়াও এই অল্প স্বল্প কিছু বাইরে দেখা যায়। এখানে আমরা তিনটে ভাগ করেছি, হট সামার, ওয়ার্ম সামার, কোল্ড সামার। কোল্ড সামার যুক্ত মেডিটেরিয়ান ক্লাইমেট দেখা যায় না বললেই চলে, এটা রেয়ার। ওয়েস্টার্ন ওয়েট অল সিজন, সারা বছর আর্দ্র থাকে, সমুদ্র উপকূল অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয়। এখানে দেখো ওশিয়ানিক ক্লাইমেট, একটা ট্রপিক্যাল আর একটা হচ্ছে পোলার। আর এখানেও দেখো ওশিয়ানিক ক্লাইমেট, একটা ট্রপিক্যাল আর একটা হচ্ছে সাব পোলার। তাহলে এই গেল আমাদের কিন্তু মেসোথার্ম। এরপর আমরা যাব মাইক্রোথার্ম। মাইক্রোথার্মটা কোন অঞ্চল? মেসোথার্ম থেকে যখন আমরা আরও উত্তরে যাব, সেখানে আমরা দেখতে পাবো মেসোথার্ম। মেসোথার্মে আমরা দেখব যে তাপমাত্রা আরও কমে যাবে। তাপমাত্রা কত গিয়ে দাঁড়াবে? মেসোথার্মে ওয়ার্মেস্ট মান্থের সব থেকে গরম মাসের তাপমাত্রা কত থাকবে? 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে? -3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 10 থেকে -3 ডিগ্রির মধ্যে কিন্তু উষ্ণতা ঘোরাফেরা করবে। এবং কি হিউমিড ক্লাইমেট, সুতরাং এখানে তুলনামূলক কিন্তু হিউমিডিটি বেশি থাকবে। এখানে এই 10 থেকে -3 ডিগ্রি দেখে আমাদের কি কিছু মনে হচ্ছে? 10 থেকে 3 ডিগ্রি, এখানে কিন্তু আমরা আইস লাইনে চলে গিয়েছি। 10 থেকে -3 যাওয়ার আগে কিন্তু 0 ডিগ্রি পড়বে। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু আমরা কি দেখতে পাই? আইস লাইন আমরা ক্রস করে যাচ্ছি। এবং এই অঞ্চলের আরেকটা বৈশিষ্ট্য হলো, সূর্য যেমন উত্তরায়ণ এবং দক্ষিণায়ন হয়, তার ফলে কি হয় যে ক্লাইমেটিক বেল্টগুলো আছে সেটাও কিন্তু একটু ওঠানামা করে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই কিন্তু এই যে আইস লাইন, সেটা কিন্তু স্থির থাকে না, কখনো একটু উত্তর দিকে সরে যায়, গরমকালে উত্তর দিকে সরে যায়, আবার শীতের সময় সেটা কি হয়, কিছুটা দক্ষিণ দিকে সরে আসে। এই জলবায়ুকে আমরা কটা ভাগে ভাগ করেছি? 3টে ভাগে, ডিএফ, ডিডব্লিউ, ডিএস। ডিএফ, ডিডব্লিউ, ডিএস। এফ মানে কি? সারা বছর বৃষ্টিপাত। ওয়েট অল সিজন, সারা বছর তাহলে কি হবে? আর্দ্রযুক্ত হবে। ডি স্মল ডব্লিউ মানে ডি উইন্টার, ড্রাই উইন্টার। ডব্লিউ ড্রাই উইন্টার মানে এখানে বৃষ্টিপাত হবে কখন? সামারে, গরমকালে বৃষ্টিপাত হবে এবং তুলনামূলক কম হবে। ডিএস, এস মানে ড্রাই সামার, শুষ্ক সামার। এবং আমরা কি করেছি, এখানে প্রত্যেকটাকেই কিন্তু আবার 3টে করে ভাগ করেছি। ডিএফএ, ডিডব্লিউ, ডিএফএ, ডিএফবি, ডিএফসি এবং ডিএফডি। এখানে কিন্তু আমরা ডিটাকেও নিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমরা পোলারের কাছাকাছি চলে আসছি, সুতরাং সেখানে কিন্তু আমরা ডি পাবো। অর্থাৎ যেখানে কিন্তু উইন্টার কোল্ড উইন্টার মানে খুব ঠান্ডা হবে। তাহলে ডিএফকে আবার 3টে ভাগে ভাগ করেছি, ডিএফএ, ডিএফবি, ডিএফসি। ডিডব্লিউকে 3টে ভাগ করেছি, ডিডব্লিউএ, ডিডব্লিউবি, ডিডব্লিউসি এবং ডিডব্লিউডি। আর ডিএসকেও আমরা ভাগ করেছি, ডিএসএ, ডিএসবি, ডিএসসি এবং ডিএসডি। এখানে আমরা প্রত্যেকটা ভাগ আর আলাদা আলাদা করব না, আমি দেখো এখানে যেমন লিখেছি
ডিএফএ, ডিডব্লিউএ, ডিএসএ তিনটেরই টেম্পারেচার কি এ এ এ মানে হট সামার, তাই আমরা এটাকে কি করেছি একসঙ্গে রেখেছি। ডিএফ বি, ডিডব্লিউবি, ডিএসবি বি অর্থাৎ ওয়ার্ম সামার, ডিএফসি, ডিডব্লিউসি, ডিএসসি অর্থাৎ সি অর্থাৎ কোল্ড সামার, এবং ডিএফডি, ডিডব্লিউডি এবং ডিএসডি, ডি স্মল ডি মানে কি, স্মল ডি মানে কি ইন্ডিকেট করছে কোল্ড উইন্টার মানে খুব ঠান্ডা, যেখানে টেম্পারেচার কিন্তু -38 পর্যন্ত যেতে পারে, 0 ডিগ্রি নিচে তো থাকেই সবসময়। এটারও আবার ভাগ আছে, কি কি ভাগ আছে না, এখানে দেখো ডি ক্লাইমেটকে আমরা কি বলেছি কন্টিনেন্টাল ক্লাইমেট, ডি ক্লাইমেটকে আমরা বলেছি কন্টিনেন্টাল ক্লাইমেট। কন্টিনেন্টালে কোন দুটো দেখতে পাই আমরা, টেম্পারেচার যেহেতু আমরা কি এখান থেকে যত উত্তরে যেতে থাকবো টেম্পারেচার তত কমতে থাকবে, আমরা দেখতে পেয়েছি কি মেসোথার্ম থেকে টেম্পারেচার কিন্তু শুরু হয়ে গেছে এবিসি, এবিসি সামার ওয়ার্ম মানে হট ওয়ার্ম কোল্ড সামার, হট ওয়ার্ম কোল্ড সামার, এখানেও দেখো হট ওয়ার্ম কোল্ড সামার অ্যান্ড কোল্ড উইন্টার, চারটে ভাগ। তাহলে এখানে আমরা যত উত্তর দিকে যাব তত টেম্পারেচার কমতে থাকবে। তাহলে একদম এই 66.5 ডিগ্রির কাছাকাছি 70 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি এখানে আমরা কি পাবো, দুটো কন্টিনেন্টাল ক্লাইমেট দুটো পাবো, এই একটা হিউমিড কন্টিনেন্টাল আর এই একটা হিউমিড কন্টিনেন্টাল, অর্থাৎ এ এবং বি এই দুটো কি কন্টিনেন্টাল, এবং সি আর ডি কি পাবো, এই দুটো কিন্তু কি আর্কটিক, এই দুটো সাব আর্কটিক ক্লাইমেট। বুঝে গেল? আবারও বলছি, এ বি, ডিএফএ বলুন, ডিডব্লিউএ বলুন, ডিএসএ বলুন, এবং ডিএফবি, ডিডব্লিউবি এবং ডিএসবি, তাহলে এ বি এই দুটো হচ্ছে কন্টিনেন্টাল ক্লাইমেট, এবং তারও উত্তরে এই দুটো কি সাব আর্কটিক অর্থাৎ আর্কটিকের কাছাকাছি এই অংশের ক্লাইমেটকে আমরা বলছি। এখানে আমরা কি দেখতে পাই একটু দেখে নিই। ডিএফএ হট সামার, এখানে সামার টেম্পারেচারের ভিত্তিতে আমরা সামার বলছি। কন্টিনেন্টাল ক্লাইমেট দেখা যায় কত 30 থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আমরা দেখতে পাই। তারপরে কি দেখতে পাচ্ছি ওয়ার্ম সামার, ওয়ার্ম সামার কত থেকে দেখতে পাচ্ছি 40 থেকে 50, এবং এখানেও কন্টিনেন্টাল ক্লাইমেট দেখতে পাই, এবং এখানে কি হেমিবোরিয়াল উদ্ভিদ দেখতে পাই, হেমিবোরিয়াল বায়োম দেখতে পাই। হেমিবোরিয়াল বায়োম বলতে এখানে কিন্তু ডেসিডিয়াস আর কনিফেরিয়াস দুই ধরনের উদ্ভিদ দেখতে পাই, অর্থাৎ মিক্স আমরা দেখতে পাই এখানে পর্ণমোচী উদ্ভিদ এবং সরলবর্গীয় অরণ্য দুটোই কিন্তু আমরা দেখতে পাই। তারপরে আমরা আরও যখন উত্তরে চলে যাচ্ছি, এখানে 50, এটা 30 থেকে 40, এটা 40 থেকে 50, এখানে 50 থেকে 65, এখানে কি দেখতে পাই সাবআর্কটিক, এখানে কি দেখতে পাচ্ছি বোরিয়াল বায়োম দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কি দেখতে পাই কনফেরিয়াস দেখতে পাই, কনিফেরিয়াস দেখতে পাই সরলবর্গীয় উদ্ভিদ, এবং তারপরে কি দেখতে পাই এখানে সিভিয়ার উইন্টার, অর্থাৎ এখানে কিন্তু শীতের প্রকোপ বেশি দেখতে পাই। তাহলে এই হচ্ছে আমাদের মাইক্রোথার্মের শ্রেণীবিভাগ। তাহলে ডি গেল, ডি এর পরে কী আছে, ডি এর পরে আছে ই। ই কি বলেছিলাম হেকিস্টোথার্ম, কোথায় পোলার, পোলারের কাছাকাছি, পোলারের কাছাকাছি। আমাদের এখানে মনে রাখতে হবে ডি বিভাগটা কিন্তু খুব একটা বেশি সাউথে নেই, কারণ সাউথে কোনো ল্যান্ড নেই বলে সেখানে কিন্তু এই মাইক্রোথার্মস এই জায়গাটা কিন্তু খুব কম রয়েছে, কারণ এখানে কিন্তু ভূমিভাগ নেই, বেশিরভাগটাই কিন্তু সমুদ্র অঞ্চল রয়েছে। তাহলে এই হেকিস্টোথার্ম পোলার, পোলারকে আমরা কি করেছি পোলারের দুটো ভাগ করেছি। পোলারে আমরা টেম্পারেচার কত দেখতে পাই, গ্রীষ্ম গরমের সময় 10 ডিগ্রি পর্যন্ত দেখতে পাই, এবং বাকি সময় কিন্তু 0 ডিগ্রি নিচে থাকে। এটাকে দুটো ভাগে ভাগ করেছি। ই এখানে টি আর এফ বলেছিলাম, টি ফর তুন্দ্রা আর এফ ফর হচ্ছে সারা বছর বরফযুক্ত আইসক্যাপ থাকে এখানে। তাহলে তুন্দ্রা কোনটা, এখানে আমরা এই সাব আর্কটিকের কাছাকাছি দেখতে পাই তৈগা, তৈগার পরে আমরা দেখতে পাবো কি তুন্দ্রা। তুন্দ্রা জলবায়ু কত 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, এবং তার উপরে পার্মানেন্ট স্নোফিল্ড রয়েছে ইএফ, যেটা টেম্পারেচার কিন্তু 0 ডিগ্রি কম থাকে। তাহলে এই গেল আমাদের হেকিস্টোথার্ম, ই ক্লাইমেট বা হেকিস্টোথার্ম বা পোলার ক্লাইমেট। তাহলে এই গেল আমাদের মোটামুটি
কোপেন সাহেবের ক্লাসিফিকেশান সেখানে আমরা দেখতে পেলাম মূল ভাগ করেছেন উনি টেম্পারেচারের ভিত্তিতে ABCDE এবং একটা ভাগ রেখেছেন F। রেনফলের ভিত্তিতে উনি ভাগ করেছেন FMWS, আর তারপর আবার তাপমাত্রার বিভাজন করে উনি করেছেন স্মল ABCD। মরুভূমির ক্ষেত্রে করেছেন H এবং K, আর পোলারের ক্ষেত্রে করেছেন ক্যাপিটাল T এবং F। এখানে আরেকটা জিনিস, মরু অঞ্চলের W কিন্তু বড় হবে এবং S কিন্তু বড় হবে। এখানে এই যে মাউন্টেন হাইল্যান্ড F ক্লাইমেট নিয়ে একটু বলে দিই। যদিও এই F ক্লাইমেটের অস্তিত্ব কিন্তু আলাদা করে নেই, F ক্লাইমেটটা কিন্তু আমরা এই ভাগগুলোর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো, কিন্তু এখানে একটা কনসেপ্ট রয়েছে, একটা ভার্টিক্যাল একটা ক্লাইমেটিক বেল্টের কনসেপ্ট রয়েছে। সেটা কিভাবে না, আমরা এখান থেকে নিরক্ষরেখা থেকে যত উত্তরের দিকে যেতে থাকবো তত টেম্পারেচার কী হবে, কমতে থাকবে, এবং একটা কি পাবো আমরা, বেল্ট পাবো, একটা ক্লাইমেটিক বেল্ট পাবো। এটা মাইক্রোথার্ম, মেসোথার্ম, মেগাথার্ম, মেসোথার্ম, মাইক্রোথার্ম, হেকিস্টোথার্ম। ঠিক একইভাবে যদি কোনো ইকুয়েটোরিয়াল অঞ্চলে এই অঞ্চলে যদি কোনো পর্বত খাড়াও থাকে, তাহলে আমরা কি দেখতে পাবো, এভাবে এখান থেকে পোলারের দিকে যেতে গিয়ে আমরা ক্লাইমেটিক বেল্ট পেয়েছিলাম। ঠিক এভাবে যদি এখানে কোনো উঁচু পর্বত থাকে, তাহলে পর্বতের ঢাল বেয়ে যখন আমরা উপর দিকে উঠবো, তাহলেও কিন্তু টেম্পারেচার কমতে থাকবে এবং আমরা কিন্তু এই ক্লাইমেটিক বেল্টগুলো কিন্তু পাবো। তবে আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা কোনো লো ল্যাটিটিউডে কোনো পর্বতের উপরে উঠি, তাহলে আমাদের ক্লাইমেটিক বেল্টগুলো পাওয়ার জন্য নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে যেতে প্রায় 10,000 কিলোমিটার। আমাদের ক্লাইমেটিক বেল্ট পেতে কি 10,000 কিলোমিটার যেতে হবে? 10,000 কিলোমিটার যেতে হবে না। আমরা যখন ভার্টিক্যালি উপর দিকে যাব, তখন কিন্তু খুব কম উচ্চতায় ক্লাইমেটিক বেল্ট আমরা পেয়ে যাব এবং প্রায় সব ক্লাইমেটিক বেল্টগুলোই আমরা কিন্তু পাই। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ভার্টিক্যালি যখন আমরা উপর দিকে উঠবো, সেখানে কিন্তু আইস লাইন আমরা খুব কম উচ্চতায় পাবো এবং যত মেরু অঞ্চলের দিকে যাব, তত কী হবে, আইসলাইন কি একই উচ্চতায় সবসময় থাকবে? সবসময় কিন্তু একই উচ্চতায় থাকবে না। মেরু অঞ্চলের দিকে গিয়ে আমরা দেখব যে আইসলাইন কিন্তু একদম তলদেশে, পর্বতের তলদেশে কিন্তু আমরা আইসলাইন পেয়ে যাব। তাহলে এই ভিত্তিতে উনি একটা কনসেপ্ট দিয়েছিলেন এবং উনি কি করেছিলেন, এখানে আমি একটা ছোট্ট অংশে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখো, এই এফ ভাগটাকে আমি এখানে নিয়ে এসেছি 0 থেকে 1000 মিটার, 1800 মিটার এবং 3000 মিটার। উনি এটা কার রেফারেন্সে দিয়েছিলেন? উনি রেফারেন্স দিয়েছিলেন যে সব জায়গায় ভার্টিক্যাল আইসলাইন কিন্তু সমান হবে না। উনি কোন রেফারেন্স দিয়েছিলেন? উনি দিয়েছিলেন মেক্সিকো, সেন্ট্রাল আমেরিকা এবং এখানে নর্থ আমেরিকার রেফারেন্সে, অর্থাৎ লো ল্যাটিটিউডের রেফারেন্স দিয়েই কিন্তু উনি এটি দেখিয়েছিলেন। উচ্চতার ভিত্তিতে উনি 3টে ভাগে ভাগ করেছিলেন, 4টে ভাগ। 1000 মিটার উচ্চতা, 1800 মিটার উচ্চতা, 3000 মিটার উচ্চতা, তার উপরে 1000 মিটারের নিচে উনি নাম দিয়েছিলেন টিয়ারা ক্যালিয়েন্টে, এবং 1000 থেকে 1800 টিয়ারা টেম্পলাডা, 1800 থেকে 3000 টিয়ারা ফ্রা, এবং তারপর টিয়ারা হেলেন্ডা 3000-এর ওপর। এবং কি দেখা যায় না, এই 18 থেকে নিচে যেটা রয়েছে 0 থেকে সি লেভেল, এটা সি লেভেল থেকে 1000, এই অংশে টেম্পারেচার কত থাকে? 24 থেকে 27 ডিগ্রি অ্যানুয়াল টেম্পারেচার, গড় টেম্পারেচার থাকে। এবং এখানে কি হয় না, পর্বতে যত বৃষ্টি হয়, সেই বৃষ্টির জল কী হয়, নিচে নেমে আসে এখানে তাই আমরা কি দেখতে পাই? ডেন্স ফরেস্ট দেখতে পাই। কী কী গাছ থাকে এখানে? কলা গাছ থাকে, তারপর আখ গাছ হয়, কফি হয়, তামাক হয়, এই ধরনের চাষবাসগুলো কিন্তু হয় এখানে। আর এখানে ডেন্স ফরেস্টের আরেকটা কারণ, পর্বতের যা ক্ষয় হয় সেই মাটিগুলো এসে কিন্তু এখানে জমা হয়, তাই এখানে মৃত্তিকার লেয়ারটা কিন্তু তুলনামূলক মোটা থাকে। তারপরে 1000 থেকে 1800-তে যখন চলে যাব, সেখানে আমরা কি দেখতে পাবো? সাভানা ক্লাইমেট দেখতে পাবো 18 থেকে 24, এবং এটাকে কিন্তু আমরা কি বলবো? 18 থেকে 24 এটা কিন্তু বসন্ত। এই অংশে কিন্তু এই টেম্পারেচারটা কিন্তু বসন্তের সমান, অর্থাৎ এখানকার ক্লাইমেট সব থেকে ভালো থাকে। হিল স্টেশনগুলো কিন্তু এই অংশে গড়ে ওঠে এবং
এখানে আমরা কি দেখতে পাবো, কি ধরনের উদ্ভিদ দেখতে পাবো? এখানে আমরা সাভানা ধরনের উদ্ভিদ দেখতে পাবো। তারপর 1800 থেকে 3000, 3000-এ গিয়ে কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাব আইস লাইন। 18 থেকে 3000 এই অংশ থাকে কি 12 থেকে 18 ডিগ্রি টেম্পারেচার। এখানে কি উদ্ভিদ দেখতে পাই আমরা? কনিফেরাস দেখতে পাই। এছাড়া এই অংশ কি হয়, এটাকে জোন অফ শস্য ভাণ্ডার বলা হয়। এখানে সমস্ত ধরনের শস্য চাষ হয়, ফলের চাষ হয়। তাই এই অংশটা কিন্তু চাষবাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 12 থেকে 18 এই টেম্পারেচারে কিন্তু প্রচুর ধরনের বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হয়, ফল থেকে শুরু করে সমস্ত ধরনের চাষ হয়। এবং এই 3000-এর ওপরে কিন্তু বরফ জমে থাকে, যেটাকে আমরা বলছি কি টিয়ারা হেলেন্ডা। এই এফ ভাগটা আমরা আলাদাভাবে না পেলেও কিন্তু আমাদের একটা কনসেপ্ট, হিমালয় যদি মধ্য অক্ষাংশেও থাকে তাহলে কিন্তু, বা নিম্ন অক্ষাংশে থাকে, তাহলে হিমালয়ের উচ্চতায় আমরা যেহেতু এটা 8000 মিটার উঁচু, 8848 মিটার, তাহলে এখানে ভার্টিক্যালি ওপর দিকে গেলে কিন্তু আমরা ওই ক্লাইমেটিক বেল্টগুলো যেগুলো মেরুর দিকে যেতে যেতে পেতাম, সেটা কিন্তু আমরা এখানেও পাবো। তাই এখানে আমি এটা দিয়ে রাখলাম। তাহলে আজকে মোটামুটি এই হচ্ছে আমাদের এই হোয়াইট বোর্ডের আলোচনা। এরপর আমরা চেষ্টা করব যে মানচিত্রগুলো দিয়ে একটু আরেকবার রিভিশন দিয়ে দেওয়ার। ভিডিওটা হয়তো দীর্ঘায়িত হলো, আশা করছি বোঝাতে পেরেছি। তুহিনবাবু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে কোন জায়গাগুলো ফাঁকা থেকে গেল আর কোন জায়গাটা ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। চলুন আমরা দেখে নিই কিছু ডিজিটাল প্রেজেন্টেশন। কোপেনিট শ্রেণীবিভাগের ভিত্তিতে আমরা সারা পৃথিবীর জলবায়ুকে ঠিক এভাবেই দেখতে পাবো, যেভাবে ছবিতে দেখছি। ট্রপিক্যাল অর্থাৎ এ কে আমরা ভাগ করেছি এফ, এম, এ ডব্লিউ ও এ এস, চারটি ভাগে। রেন ফরেস্ট, মনসুন, সাভানা। এফ দেখো এখানে ওয়েট অ্যান্ড কনস্ট্যান্ট রেন থ্রু আউট দ্য ইয়ার। ইকুইটোরিয়াল রেন ফরেস্ট, ছবিতে দেখো ব্লু কালিতে দেখা যাচ্ছে যে নিরক্ষীয় অঞ্চল কোন অংশটা এফ হিসাবে আমরা উল্লেখ করছে। এরপর দেখো এ এম, মনসুন টাইপ। মনসুন টাইপগুলো দেখো এখানে আমরা আমেরিকা, আফ্রিকা এবং ইন্ডিয়ার এই অংশটা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মনসুন টাইপ ক্লাইমেট অর্থাৎ সামার রেন। এরপর দেখো এ ডব্লিউ অথবা এ এস, ট্রপিক্যাল সাভানা ক্লাইমেট। সাভানা ক্লাইমেট দেখো বলেছিলাম যে সাভানা কত থেকে 10 থেকে 20 ডিগ্রি। এখানে কেমন? ট্রপিক্যাল ওয়েট এবং ড্রাই ক্লাইমেট। এরপর আমরা চলে যাব বিতে। এটা এরিড, দুটো ভাগ, একটি ডেজার্ট আর একটা হচ্ছে স্টেপি। তারপর ডেজার্ট এবং স্টেপি দুটোই একটা লো ল্যাটিচিউড আর একটা হচ্ছে মিড ল্যাটিচিউডে রয়েছে। এটি দেখো BWH, এটা হট ডেজার্ট ক্লাইমেট এবং এটা হচ্ছে ডেজার্ট লো ল্যাটিচিউড। লাল রঙে দেখাচ্ছে দেখো, এগুলো লো ল্যাটিচিউডে ডেজার্ট। এরপর আমরা ছবিতে যেটি দেখতে পাবো সেটা হচ্ছে যে BWK, অর্থাৎ এটা মিড ল্যাটিচিউডের ডেজার্ট। আগেরটা দেখলাম লো ল্যাটিচিউডে ডেজার্ট, এটা দেখছি মিড ল্যাটিচিউডে ডেজার্ট। এরপর আমরা দেখব লো ল্যাটিচিউডের সেমি এরিড অঞ্চল, যেটাকে আমরা বলছি স্টেপি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা লো ল্যাটিচিউডে সেমি এরিড অঞ্চল, অর্থাৎ এখানে সামান্য বৃষ্টি হয়, যেমন সাহারা, থর, এগুলোর বাইরের অংশগুলোতে। এরপর ছবিতে আমরা দেখতে পাবো মিড ল্যাটিচিউডের সেমি এরিড রিজিয়নগুলো, হলুদ রঙের দেখতে পাচ্ছ মিড ল্যাটিচিউডের সেমি এরিড রিজিয়নগুলো। গোবি, মঙ্গোলিয়া আরও অন্যান্য রয়েছে যেখানে সামান্য বৃষ্টিপাত ঘটে। এরপর আমরা চলে যাচ্ছি সিতে। সিকে তিনটে ভাগ করেছি, সিএস, সিএফ, সিডব্লিউ। মেডিটেরিয়ান ড্রাই সিজন আর একটা হচ্ছে ড্রাই সামার। প্রত্যেককে আবার এ বি সি করে তিনটে করে ভাগ করে নিয়েছি। সিএসএ, সিএসবি, সিএসসি, সিএফএ, সিএফবি, সিএফসি, সিডব্লিউএ, সিডব্লিউবি এবং সিডব্লিউসি। এরপর আমরা ছবিতে দেখে নেব সিএসএ, হট সামার।
এখানে আমরা দেখতে পাচ্ছি সিএসএ হট সামার মেডিটেরিয়ান ক্লাইমেট, ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেখানে গ্রীষ্মকাল হবে উষ্ণ। এরপর দেখো সিএসবি ওয়ার্ম সামার, এটাও মেডিটেরিয়ান ক্লাইমেট, যেখানে সামার তুলনামূলক কম গরমযুক্ত হবে। এরপর দেখো ছবিতে দেখতে পাচ্ছি সিএফএ এবং সিডব্লিউএ দুটোই প্রায় একই অঞ্চলগুলোতে রয়েছে পাশাপাশি, তাই একই ছবিতে দেখিয়েছি। হিউমিড সাবট্রপিক্যাল ক্লাইমেট, হিউমিড সামার এবং হচ্ছে এখানে মিল্ড উইন্টার্স হবে। এবং এখানে দেখতে পাচ্ছি সিএফবি সিডব্লিউবি এবং সিএফসি সিডব্লিউসি, যেটা বোর্ড ওয়ার্কে আমরা আলাদা কালিতে দেখেছিলাম। এখানে পুরোটাতেই কিন্তু ওশেনিক ক্লাইমেট আমরা দেখতে পাচ্ছি। এই চারটে রিজিয়নে ইন্ডেক্সে দেখানো আছে, দেখো আলাদা আলাদা কালার দিয়ে, সবই গ্রিন মনে হচ্ছে কিন্তু আলাদা আছে। এরপর আমরা চলে যাব ডিতে। ডিকে আমরা ডিডব্লিউ, ডিএফ, ডিএস অর্থাৎ ড্রাই উইন্টার, নো ড্রাই সিজনযুক্ত, আরেকটা হচ্ছে ড্রাই সামার। প্রত্যেকে আবার এ, বি, সি, ডি চারটে করে ভাগ করেছি। এখানে দেখো দুটো হলুদ কালিতে আছে আর দুটো সবুজ কালিতে আছে, আমি আলোচনার সময় বলেছিলাম। ডিএফএ, ডিডব্লিউএ, ডিএসএ সবগুলো এ। এ মানে হচ্ছে হট সামার, এটা হচ্ছে কন্টিনেন্টাল ক্লাইমেটেরই একটা ভার্সন। এখানে 30 থেকে 40 ডিগ্রি নর্থে আমরা দেখতে পাই। এরপর দেখো ডিএফবি, ডিডব্লিউবি, ডিএসবি ওয়ার্ম সামার, এটা হচ্ছে সাবটাইপ হেমিবোরিয়াল ক্লাইমেট। 22 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে সামারের সময় টেম্পারেচার ম্যাক্সিমাম থাকে এবং -3 ডিগ্রি পর্যন্ত নেমে যায় 40 থেকে 50 ডিগ্রি। এরপর দেখো ডিএফসি, ডিডব্লিউসি, ডিএসসি এবং ডিএফডি, ডিডব্লিউডি দুটোই আছে এখানে, সি এবং ডি। এটা হচ্ছে সাবআর্কটিক ক্লাইমেট বা সাবপোলার ক্লাইমেট, দুটোই হচ্ছে বোরিয়াল ক্লাইমেট। এখানে ঠান্ডা দীর্ঘায়িত হয় এবং গরম সংক্ষিপ্ত হয়। এরপর চলে যাচ্ছে আমরা ইতে। ইকে দুটো ভাগ করেছিলাম, ই টি ক্যাপিটাল টি তুন্দ্রা এবং ই এফ। তুন্দ্রাতে 0 থেকে 10 ডিগ্রি থাকে এবং ই এফ অর্থাৎ এখানে কিন্তু ইটারনাল ফ্রস্ট, সর্বত্রই সবসময় বরফ জমা থাকে এবং আইস ক্যাপ আমরা দেখতে পাই। এখানে ছবিতে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে গ্রিনল্যান্ডের এইখানে যে কালো অংশটা, অর্থাৎ এই অংশটি হচ্ছে পার্মানেন্ট আইস ক্যাপ। এখানে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে ব্রাউন কালার, ডিপ ব্রাউন। আর লাইট যে সাদা দেখাচ্ছে আমেরিকার উত্তর দিকে, ওই অংশগুলোতে কিন্তু তুন্দ্রা থাকে। এরপর দেখো মাউন্টেন এফ ভাগকে যে দেখিয়েছিলাম, 0 থেকে 1000 মিটার, 1800 মিটার, 3000 মিটার। টিয়ারা ক্যালেন্টি, টিয়ারা টেম্পলাডা, টিয়ারা ফ্রায়া এবং টিয়ারা হেলেন্ডা। এখানে ছবিতে দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তার ক্যারেক্টারিস্টিকগুলো, বৈশিষ্ট্যগুলো কিন্তু পাশে লিখে দিয়েছি, একটু দেখে নিলে বুঝতে পারবে। এরপর আমরা চলে যাই বোর্ড ওয়ার্কে। এখানে আমাদের একটা প্রশ্ন শেষমেশ আমরা আলোচনা করিনি, সেটি হচ্ছে যে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আমাকে যদি বলে যে রাজস্থানের কোনো একটা অংশের জলবায়ু অঞ্চল চিহ্নিতকরণ করো, তাহলে আমাকে প্রথমে কিন্তু নিতে হবে ABCD, অর্থাৎ এখানে যে মেজর টাইপ আছে সেখান থেকে ABCD EF এর মধ্যে এর মধ্যে একটা নিতে হবে। তাহলে আমি যেহেতু রাজস্থান মরু অঞ্চল, সেখানে আমরা কী নেব, বি নেব। বি এর পরে বিকে আমরা দুটো ভাগ করেছি, ফার্স্ট অর্ডার থেকে একটা ওয়ার্ড নেব, বি ক্যাপিটাল ডব্লিউ না BS। যদি আমরা এডিট দেখাই রাজস্থানের একদম কেন্দ্র মরুভূমি, থর মরুভূমির কেন্দ্র, তাহলে আমরা সেটা কি দেখব, BW। এবং BWর পরে আমরা কি করব, সেকেন্ড অর্ডার থেকে একটা ওয়ার্ড আমাদের নিতে হবে যে এটা H না K। H হচ্ছে হট আর K হচ্ছে কোল্ড। যেহেতু এটা লো ল্যাটিটিউডে, তাই এখানে কিন্তু হট হবে, অর্থাৎ BWH। তাহলে এভাবেই কিন্তু আমাদের জলবায়ুর চিহ্নিতকরণগুলো কিন্তু অভ্যাস করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি এখান থেকে তোমরা স্ক্রিনশট নিলে পরে ভালো করে বোঝা যাবে না, আমি ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দিচ্ছি। তোমরা এই সমস্ত যে ডিজিটাল প্রেজেন্টেশনগুলো দিলাম, এগুলোর কপিগুলো কিন্তু ডাউনলোড করে পড়ার সুবিধার্থে ব্যবহার করতে পারবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।